রেণু রেণা। কোষ্ঠী বিচারের দ্বাদশ ভাব সম্বন্ধে আলোচনা আমার কমপ্লিট। এর আগের ভিডিওতেই আমি দ্বাদশ ভাব নিয়ে আলোচনা করেছি। 12টা ভাবের জন্য অনেকগুলো 12টা ভিডিও তো করিনি, মানে এক একটা ভাব অনেক ক্ষেত্রে 4টে করে পার্ট হয়ে গেছে, মানে এতটাই এলাবোরেট ছিল। একাদশ আর দ্বাদশ ভাব শুধু এক একটা ভিডিও হয়ে গেছে। তো আপনাদের অনুরোধ করব, একদম প্রথম থেকে পরপর ভিডিওগুলো দেখুন যদি ভালো করে শিখতে চান। আমি যা ভিডিওর মধ্যে তুলে ধরেছি বা ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে আলোচনা করেছি, কোনোটাই কিন্তু শুধু আমার মত নয়। কিছু হয়তো বলেছি আমি দেখিনি বা আমার অভিজ্ঞতা বলেছি, কিন্তু সেটা কম। যা সূত্র যা কিছু বলেছি সমস্ত কিন্তু খুবই অথেন্টিক বই, অ্যাস্ট্রোলজির বই থেকে সংকলন করে একটা নোটস বানিয়েছি, সেইগুলোই আপনাদের সামনে তুলে ধরেছি। আশা করি আপনারা উপকার পাবেন যদি ঠিকঠাক ফলো করেন। আর কোনো সূত্রই কিন্তু অব্যর্থ নয়, সব সূত্রের পেছনে কিন্তু একটা করে কিন্তু আছে। এইখানে এই থাকলে এই হয়, কিন্তু যদি বৃহস্পতির দৃষ্টি থাকে তাহলে হবে না। এই ব্যতিক্রম, এটা কিন্তু সবসময় মাথায় রাখবেন। আমি বহুবার বহু ভিডিও বলেছি যে ব্যতিক্রমের কথাটা সবসময় মাথায় রাখতে হবে, সেই সব দেখে বিচার করতে হবে। যাকে আজকে আমার আলোচনা হবে কিছু টিপস, মানে কোষ্ঠী দেখায় গ্রহের গুণবত্তা আর গ্রহের বলাবল বিচার। কোনো গ্রহ আর একটা গ্রহের সঙ্গে যুক্ত আছে, এবার দুটো গ্রহ একসঙ্গে থাকলে একটা গ্রহ আর একটা গ্রহকে কি দুর্বল করবে, না তার নেগেটিভ ফলটা রোধ করবে, না তাকে আরো শক্তিশালী করে দেবে, এই সব বিষয়ে আলোচনা করব। আর কিছু টিপস থাকবে আজকের আলোচনায়। নমস্কার, আমি কৃষ্ণেন্দু চক্রবর্তী। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনি যদি আমার এই চ্যানেলে প্রথম হন তাহলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে বেল আইকনটির উপর ক্লিক করবেন, তাহলে আমার প্রতিটি ভিডিওর আপডেট আপনার কাছে চলে যাবে। আর আমি অ্যাস্ট্রোলজি লেসেন্স মানে অ্যাস্ট্রোলজিক্যাল টিউটোরিয়াল আপলোড করি, সেই ভিডিও থেকে আপনি কিন্তু একদম প্রাইমারি স্টেজ থেকে অ্যাস্ট্রোলজি শিখতে পারবেন। সেইভাবেই আমি ভিডিওগুলো পরপর স্টেপ বাই স্টেপ প্রডিউস করছি বা তৈরি করছি। তা আপনি যদি প্রকৃত রূপে আমার এই চ্যানেল থেকে অ্যাস্ট্রোলজি শিখতে চান তাহলে কিন্তু আপনাকে মেম্বারশিপ নিতে হবে। আমার আলোচনার বিষয়বস্তু যা থাকে তার ওপর নোটস আমি আমার চ্যানেলের কমিউনিটি ট্যাবে দিয়ে দিই। আমার চ্যানেলের পেজটা, মেন চ্যানেলের যে পেজটা খোলেন যদি, প্রথমেই তো একটা হোম পেজ থাকে, তারপরে থাকে ভিডিও, তারপরে প্লেলিস্ট বিভিন্ন রকম থাকে। সেখানেই দেখবেন কমিউনিটি বলে একটা ট্যাব আছে। সেই কমিউনিটি ট্যাবে অনলি ফর মেম্বার্স বা মেম্বার্স অনলি পোস্ট থাকে। মেম্বার হলে তবেই সেই পোস্টগুলো দেখতে পাবেন। সেখানে বিভিন্ন নোটস আমি এরম ধরনেরই দিয়ে দিই, লেসেন ওয়াইজ প্রতিটা নোটস আমি দিয়ে দিই। কমিউনিটি ট্যাবে আপনারা মেম্বার হলে নোটসটা দেখতে পাবেন। আর মেম্বার হতে চাইলে আপনি নিচে যে জয়েন বটনটা দেখতে পাচ্ছেন, এই ভিডিওরই নিচে দেখতে পাবেন সাবস্ক্রাইবের পাশেই জয়েন বটন থাকে। এই জয়েন বটনটা ক্লিক করে আপনি জয়েনিং করুন। 3টে স্টেজ আছে, যে কোনো স্টেজে আপনি জয়েনিং করুন, তাহলেই কিন্তু এই নোটসগুলো পেয়ে যাবেন। তার জন্য আপনাকে ওই জয়েন বটনে ক্লিক করে মেম্বারশিপ নিতে হবে। মেম্বারদের উদ্দেশ্যে বলি যে আপনারা যেমন পোস্ট ট্যাবে, আগে যেটা কমিউনিটি ট্যাব ছিল, সেই কমিউনিটি ট্যাবটা এখন পোস্ট ট্যাব হয়ে গেছে। সেই পোস্ট ট্যাবে যেমন আপনারা নোটস পান, সেই নোটসগুলো যাগুলো এতদিন যা ছিল সেগুলো থাকবে, ঠিক আছে। এর পরবর্তী মানে এই চতুর্থ ভাবের থেকে নোটস কিন্তু আপনাদের পার্সোনালি পাঠাবো। তার জন্য আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ইমেল আইডি যে যেটা দিতে চাইবেন শেয়ার করুন। আমি নোটসগুলো ইমেলে বা হোয়াটসঅ্যাপে আপনাদের দিয়ে দেবো। চতুর্থ ভাব থেকে আমি এই পোস্ট ট্যাবে বা কমিউনিটি ট্যাব যেটা আগে ছিল তাতে আর নোটস দেবো না। এক্সট্রা যে নোটসগুলো আছে, ধরুন যে সমস্ত বিষয় আমি এই ভিডিওতে আলোচনা করব না, আরো অনেক কিছু থাকে, তো সব তো ভিডিওতে বলা সম্ভব নয়। সেই সমস্ত নোটসগুলো আপনাদের সেকেন্ড স্টেজ মানে আর্ট অফ প্রেডিকশন যে স্টেজটা আছে সেইখানে দেয়া থাকবে। আমার আলোচনায় ফিরে আসছি। জাতচক্র বিচারে কিছু নিয়ম, গ্রহের হৃষ্টনাশক গুণ, স্থান বিশেষে নিষ্ফল গ্রহ, অবস্থান অনুযায়ী দুর্বল বা সবল গ্রহ ইত্যাদি নিয়ে আজকে আলোচনা। জাতচক্র বা কোষ্ঠী বিচার করতে হলে ভাব বিচার সম্বন্ধে বিশেষ জ্ঞান এবং তার সঙ্গে রাশি, গ্রহ ও ভাবের কারকতা সম্বন্ধে বিশেষভাবে জ্ঞান থাকা একান্ত প্রয়োজন। আমি রাশির কারকতা,
ভাবের কারকতা সবই আমি আলোচনা করেছি, গ্রহের কারকতা সমস্ত আলোচনা করেছি। কিন্তু কারণ বিচার্য ভাবের সবলতা বা দুর্বলতা ধরতে না পারলে বিচার্য ভাব সম্বন্ধে শুভাশুভ ফল যাই হোক না কেন তা বলা সম্ভব হবে না। এই বিচার্য ভাব সবল না দুর্বল বিচারের নিয়ম বা সূত্র আমি আগে বলেছি। ওই সঙ্গে দশা অনুযায়ী উন্নতি না অবনতি এবং জাতকের জীবনের কোন দিক শুভ বা অশুভ তার দশা এবং গোচর বিচার ছাড়া বলা যাবে না। গ্রহটি যে ভাবের অধিপতি এবং যে ভাবে অবস্থান বা দৃষ্টি প্রদান করছে ও যে ভাবপতির সঙ্গে সম্পর্ক করছে সেই ভাব থেকে বিচারাগত শুভাশুভ ফল ওই গ্রহের দশা অনুযায়ী জাতকের বয়স ধরে স্থান কাল পাত্র অনুসারে অতি সুবিচারের মাধ্যমে যুক্তিপূর্ণ কথার দ্বারা ফলাদেশ করতে হবে। তার কারণ হলো 60 বা 70 বয়সের জাতকের বর্তমান যুগে এবং আমাদের ভারতবর্ষের মধ্যে জন্ম এরকম জাতকের ক্ষেত্রে সপ্তম পতির দশায় বিবাহ অথবা পঞ্চম পতির দশায় প্রণয় বা সন্তান লাভের কথা কখনই বলা যাবে না। মানে এর আগে আমি বলেছি যে সপ্তম পতির দশায় বিবাহ হতে পারে, পঞ্চম পতির দশায় সন্তান হতে পারে। ধরুন সপ্তম পতির দশা কারোর জীবনে এলো না, তাহলে কি তার বিয়ে হয়নি বা হবে না বলবেন? সপ্তম পতির সঙ্গে সম্পর্ককারী গ্রহের দশায় হতে পারে, তো সপ্তম পতির ওপর দৃষ্টি প্রদানকারী গ্রহের দশায় হতে পারে। সপ্তম পতি যুক্ত যে গ্রহ হয়েছে, যে গ্রহের সঙ্গে সপ্তম পতি আছে একই ঘরে, সেই গ্রহের দশায় হতে পারে। এগুলোকে তো মাথায় রাখতে হবে। সিমিলারলি পঞ্চম পতির দশায় সন্তান হবে। এবার ধরুন পঞ্চম পতির দশা কারোর জীবনে এলো না, তার মানে কি সে সন্তানহীন হবে? তা তো নয়। মানে পুত্রকারক বা সন্তানকারক গ্রহ বৃহস্পতির দশায় হতে পারে। লগ্ন অনুযায়ী শুভ গ্রহ যে আছে তার সঙ্গে পঞ্চম স্থানের কি সম্পর্ক সেটা থেকে হতে পারে, নানা ভাবে হতে পারে। তো এই ব্যাপারগুলো বলা হচ্ছে। কিন্তু ধরুন একজন মানুষের, আমার কথাই বলি, ধরুন আমার এখন 53 বছর বয়স, আমার ছেলের 22 বছর বয়স। তো আমার যদি এখন সপ্তম পতির দশা চলে, যদিও বাস্তবে চলছে না, সপ্তম পতির দশা পাস্ট, তো সপ্তম পতির দশা চলে, আমার কি আবার বিবাহ হবে? এই দশায় বিবাহ হবে এটা তো বলা যাবে না। ওই জন্য বলা হয়েছে স্থান কাল পাত্র ও জাতকের বয়স দেখে খুব যুক্তিসহ বিচার বিবেচনা করে ফলাদেশ করতে হবে। আমার যদি এখন পঞ্চম পতির দশা আসে, তাহলে কি আমার আবার সন্তান হবে? এখানে তাই জন্য বলা হয়েছে যে 60-70 বছরের বয়সের মানুষের যদি এখন পঞ্চম পতির দশা আছে, তা পঞ্চম পতির দশায় সন্তান বলা যাবে না সপ্তম পতির দশায় বিবাহ বলা যাবে? আমাদের দেশে অন্তত বলা যাবে না, পাশ্চাত্য দেশের কথা বাদ দিন। যাই হোক, জাতকের দেশ যে দশা চলবে ওই গ্রহটির অবস্থান বলাবল এবং সম্পর্ক ইত্যাদি শুভ বিবেচিত হলে ওই গ্রহের দশায় অথবা কোনো রাজযোগকারক বলবান গ্রহের দশায় গোচর অনুযায়ী জাতকের অগ্রগতির সোপান বৃদ্ধি হবে। এছাড়া লগ্নপতি যেভাবে অবস্থান বা দৃষ্টি প্রদান করবে বা যে ভাবপতির সঙ্গে সম্পর্ক করবে সেই ভাব থেকে বিচারাগত ফলের শুভত্বের উৎকর্ষতা বৃদ্ধি হবে। অবশ্যই লগ্নপতি গ্রহের অবস্থান বলাবল ও সম্পর্ক অনুযায়ী শুভ ফলের উৎকর্ষতা বা অপকর্ষতা কল্পনা করতে হয়। এছাড়া যদি ফল বলা হয় এছাড়া, তাহলে ফল বৈষম্য ঘটবে, মানে ফলাদেশ মিলবে না। তবে বিশেষ কথা এই হলো যে লগ্নপতি গ্রহটি পাপ গ্রহ হয়ে বলবান হলে ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে দিয়ে শুভ হবে, আর শুভ গ্রহ লগ্নপতি হয়ে বলবান হলে অতি সহজে জাতকের পক্ষে কার্যসিদ্ধি হবে বা শুভ হবে। এবার বলি গ্রহের হৃষ্টনাশক গুণ। বুধ রাহুর দোষ হরণ করে। রাহু যদি এমন কোনো ভাবে অবস্থান করে যে এখানে থাকলে রাহু খারাপ করে, সেই স্থানে যদি বুধ অবস্থান করে তাহলে রাহুর খারাপ ফলটা অনেকটা কমে যাবে, বা বুধের দৃষ্টি থাকে তাহলে কমে যাবে, সেরকমই বলা হয়েছে। শনি বুধ ও রাহু উভয়ের দোষ হরণ করে। বুধ যদি আবার অশুভ হয় জাতচক্রে বিচার অনুযায়ী, তাহলে বুধের ওপর যদি শনির দৃষ্টি থাকে বা শনি যুক্ত হয়, তাহলে সেই বুধের নেগেটিভিটিটা কন্ট্রোল হয়ে যাবে। দোষ হরণ করে মানে দোষটাকে
শনি আটকে দেবে। আবার মঙ্গল বুধ রাহু ও শনির দোষ হরণ করে। এখানে দেখবেন অনেকে এই রাহু মঙ্গল এক ঘরে থাকলে বাবারে বাবারে করে চেঁচায়, কিন্তু এখানে মঙ্গল তার নেগেটিভ রেজাল্টটা দেবে, কিন্তু রাহুর দোষটা হরণ করে নেবে। এক্ষেত্রে কি হয়, ভাবটা কোথায় সেটা দেখতে হবে। এবার রাহুর নেগেটিভিটিটা মঙ্গল যদি নিয়ে নেয় এবং মঙ্গলে যদি নেগেটিভ প্ল্যানেট হয় সেই লগ্ন অনুযায়ী, তাহলে বিপদ। না হলে কিন্তু অতটা ভয়ের নয়। কর্কট লগ্ন বা সিংহ লগ্নের ক্ষেত্রে মঙ্গলের যদি রাহু মঙ্গল এক ঘরে থাকে তাহলে অতটা বিপদ নয়, কারণ মঙ্গল তার পক্ষে রাজ্যকারক গ্রহ। এবার রাহু যুক্ত যদি হয় তাহলে রাহুর নেগেটিভিটিটা নিয়ে নেয়, তখন মঙ্গল যতটা শুভ দেয় ততটা শুভ দেয় না, কিন্তু প্রচন্ড ক্ষতিকারক হয়ে যায় না। কিন্তু লগ্নের পক্ষে মঙ্গল যদি ক্ষতিকারক হয় তাহলে তো সে রাহুর দোষটা নিয়ে সে আরো ক্ষতি করবে। এইরকম ভাবে বিচার করতে হয়। সেই কারণে অনেক সময় দেখবেন যে শনির নেগেটিভিটি কাটানোর জন্য শনি দুর্বল থাকলেই নীলা পড়ানো হয় না। কর্কট লগ্ন বা সিংহ লগ্নের ক্ষেত্রে, বিশেষ করে কর্কট লগ্ন, যদি শনি খুব প্রকোপ নেগেটিভ ফল দেয় তাহলে পলা পড়ার নির্দেশ দেওয়া হয়, মানে রক্ত প্রবাহ। কারণ কি, মঙ্গলকে স্ট্রং করে দেয় শনির নেগেটিভিটিটাকে কমানোর জন্য। এরপর বলা হচ্ছে বৃহস্পতি শুক্র মঙ্গল বুধ রাহু ও শনির দোষ হরণ করে। বৃহস্পতি সবারই দোষ হরণ করে, যে কোনো ব্যতিক্রমে আমি বলে থাকি যে এটা থাকলে নেগেটিভ কোনো রেজাল্ট বললাম, এইখানে এই থাকলে এই হয়। কিন্তু যদি বৃহস্পতির দোষ অবস্থান বা দৃষ্টি থাকে তাহলে অশুভত্ব অনেকটা কমে যাবে বা অশুভ হবে না। এই ব্যাপারগুলো মাথায় রাখতে হবে। আচ্ছা, এরপর বলা হচ্ছে চন্দ্র বৃহস্পতি শুক্র মঙ্গল বুধ রাহু ও শনির দোষ হরণ করে। কিন্তু চন্দ্র যেহেতু খুব নির্মল গ্রহ, দোষ হরণ করে কিন্তু সে নিজেই দুষ্ট হয়ে যায়। রবি চন্দ্র বৃহস্পতি প্রভৃতি সপ্ত গ্রহের দোষ নষ্ট করে। রবি আবার সমস্ত গ্রহের দোষ নষ্ট করে, আর কেতুকে এই সপ্ত গ্রহের মধ্যে ধরা হয়। আচ্ছা, এবার বলি স্থান বিশেষে বিফল গ্রহ। রবিযুক্ত চন্দ্র নিষ্ফল, মানে চন্দ্র যদি রবিযুক্ত হয় তাহলে নিষ্ফল। দেখবেন রবিযুক্ত যদি হয় চন্দ্র একই রাশিতে আছে তাহলে তার অমাবস্যা অথবা অমাবস্যার আগে বা পরের তিথিতে জন্ম হয়, তার মানে তার পক্ষবল নীল, হয় কৃষ্ণা চতুর্দশী, না হয় শুক্লা প্রতিপদ অথবা অমাবস্যা। এই তিনটে তিথির মধ্যেই সে তার জন্ম হয় যদি রবিচন্দ্র এক ঘরে থাকে। এটাকে বলা হয় বিরশ্মিক প্রপন্ন, মানে কোনো রশ্মি থাকছে না। সত্যি তো, চন্দ্রের কোনো রশ্মি থাকছে না, তখন অন্ধকার থাকে। তাই জন্য একে বলা হয় রবিযুক্ত চন্দ্র থাকলে নিষ্ফল। আচ্ছা, লগ্নের চতুর্থে বুধকে নিষ্ফল বলা হয়েছে, লগ্নের পঞ্চমে বৃহস্পতিকে নিষ্ফল বলা হয়েছে, দ্বিতীয় মঙ্গলকে নিষ্ফল বলা হয়েছে, আবার কারো কারো মতে নবমে মঙ্গল নিষ্ফল, আর সপ্তমে শনিকে নিষ্ফল বলা হয়েছে। কিন্তু সপ্তমস্ত শনি দিগ্বল থাকে, তাই জন্য শাস্ত্রকররা বলেন যে শনি যদি নিজে ঘরে বা বন্ধু গৃহে থাকে, মিত্রগৃহে থাকে সপ্তমে, তাহলে শনি শুভ হয়। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, আপনারা যারা আমার এই অ্যাস্ট্রোলজিক্যাল চ্যানেল দেখেন, অনেকে অনেক রকম কমেন্ট করেন, ভালো লাগে বলে কমেন্ট করেন। আমার ভালো লাগে, আমি যতদূর সম্ভব পারি উত্তর দিই আপনাদের কমেন্টের। তো আমার ব্যক্তিগত জীবনের কিছু আনন্দের মুহূর্তে যদি ভাগিদার হতে চান বা দেখতে চান, তাহলে আমার একটা ভ্রমণের চ্যানেল আছে। এই চ্যানেলের হোম পেজে নিচের দিকে যাবেন, দেখবেন মাই ট্রাভেল এক্সপিরিয়েন্স বলে, ট্রাভেল অ্যান্ড মোর বলে একটা চ্যানেল লিঙ্ক দেয়া আছে। সেইটা আমার চ্যানেল, আমি বছরে একবার বেড়াতে যাই। তো যেহেতু আমি এই অ্যাস্ট্রোলজি ভিডিও করছি, এডিট করছি, সব কিছুই শিখেছি, সেই জন্যে আমি মোটামুটি একটা ট্রাভেল ব্লগের চ্যানেল করেছি। তা দেখবেন আপনারা, আমাদের ফ্যামিলি, আমার ওয়াইফ এবং আমার ছেলে তিনজনে মিলেই আমরা বেশিরভাগ ক্ষেত্রে যাই। আমাদের সবাইকে দেখতে পাবেন, যারা বেড়াতে ভালোবাসেন বা ভ্রমণের ভিডিও দেখতে ভালোবাসেন, তাদের অনুরোধ করব আমার এই ভ্রমণের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং দেখতে থাকুন। এবার গ্রহের অবস্থান অনুসারে বলবান, মানে বলবত্তা বা দুর্বলতা নির্ণয়। যদি কোনো গ্রহ নিচ রাশিতে অবস্থান করে
এবং ওই রাশির অধিপতি তার উচ্চ রাশিতে থাকে, তবে ওই নিচ রাশিগত গ্রহ বলবান হয়। একে বলা হয় গ্রহের নিজ ভঙ্গযোগ। এই নিজ ভঙ্গযোগ সম্বন্ধে বিস্তারিতভাবে আলাদা একটা ভিডিও আছে আমার, ডেসক্রিপশনে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন, দেখে নেবেন। এরপর 2 নম্বরে বলা হচ্ছে উচ্চক্ষেত্রস্থ গ্রহ পরস্পরের সপ্তমে থাকলে, মানে দুটো গ্রহ পরস্পরের সপ্তমে উচ্চক্ষেত্রস্থ কিরকম হবে? মেষে রবি, তুলায় শনি। এক্ষেত্রে মেষে রবিও তুঙ্গ মানে উচ্চক্ষেত্রস্থ, আবার শনিও তুলায় উচ্চক্ষেত্রস্থ। এরকম যদি পরস্পরের সপ্তমে থাকে তাহলে দুটো গ্রহই দুর্বল হয়ে পড়ে এবং জাতকের কোষ্ঠীর গুণ নষ্ট করে ফেলে। কিন্তু ওই গ্রহ দুটির কোনো একটির সঙ্গে একটি বা দুটি গ্রহ যুক্ত হয় যদি, তাহলে এই দোষ কেটে গিয়ে জাতকের বিশেষ শুভ হয়। তার মানে ওই মেষে রবি আর তুলায় শনি যদি একা একা থাকে তবেই এইটা মানে দুটো গ্রহ নিষ্ফল হয়ে যাবে। কিন্তু যদি রবির সঙ্গে বা শনির সঙ্গে একটা বা দুটো গ্রহ থাকে তাহলে এই যোগটা হবে না, যোগটা কেটে যাবে, বরঞ্চ তার শুভ হবে। যেমন বৃহস্পতি কর্কটে, মঙ্গল মকরে থাকলে বিশেষ অশুভ, কিন্তু মঙ্গল বা বৃহস্পতির সঙ্গে কোনো গ্রহ থাকলে ওই গ্রহটি মঙ্গল ও বৃহস্পতি থেকে বল পেয়ে বিশেষ বলবান হয়ে ওঠে এবং শুভ ফলদাতা হয়। অষ্টম ও একাদশ পতিযুক্ত নবম ও দশম পতি প্রবল হলেও কিছু না কিছু অশুভদায়ক হয়। মানে অষ্টম পতি ও একাদশ পতিযুক্ত যদি নবম ও দশম পতি হয়, তাহলে নবম ও দশম পতি এক জায়গায় থাকা মানে তো প্রবল ভালো, সে প্রবল হলে কিছু না কিছু অশুভ ফলদাতা হয়। পঞ্চম পতিযুক্ত গ্রহ মানে পঞ্চম পতি যুক্ত হয়েছে যে গ্রহটি, সে যে স্থানেরই অধিপতি হোক না কেন, নিজের দশান্তর্দশায় কিছু না কিছু শুভ ফল দেবেই। নবম দশমপতি গ্রহের সঙ্গে অপর কোনো গ্রহ যুক্ত থাকলে বা কোনো সম্বন্ধ করলে ওই সকল গ্রহের সঙ্গে ওই যুক্ত গ্রহের দশান্তর্দশা বেশি অশুভদায়ক হয় না। মানে নবমপতি আর দশমপতির সঙ্গে যদি অন্য কোনো গ্রহ যুক্ত থাকে, মানে সে হয়তো লগ্ন অনুযায়ী অশুভ গ্রহ, লগ্নের বিরুদ্ধ গ্রহ, তাহলে তার দশান্তর্দশায় অত বেশি অশুভ হবে না, বা অশুভ হলেও সেটা রিকভার করা যাবে বা ওভারকাম করা যাবে। দশমপতি দশমে, নবমপতি নবমে থাকলে, দশম বা নবমপতি লগ্নে, লগ্নপতি নবমে বা দশমে, পঞ্চমপতি নবমে বা দশমে থাকলে ওই সকল গ্রহের দশান্তর্দশা অতি শুভ হয়। আরেকবার বলি এই লাইনটা, দশমপতি দশমে থাকলে, নবমপতি নবমে থাকলে, দশম বা নবমপতি যদি লগ্নে থাকে, লগ্নপতি যদি নবমে বা দশমে থাকে, পঞ্চমপতি নবমে বা দশমে থাকলে ওই সকল গ্রহের দশা অন্তর্দশা বিশেষ শুভ হয়। এইসব ছোট ছোট বিষয় একটু কোষ্ঠী দেখার সময়, বিচার করার সময় মাথা রাখবেন। সমস্ত দিক বিচার বিবেচনা করে গোচর, দশান্তর্দশা, স্থান, কাল, পাত্র, এটা খুব বড় জিনিস, এই সব বিচার বিবেচনা করে তবেই ফলাদেশ করতে হয়। আজকের আলোচনা এই পর্যন্তই। এর পরবর্তী আলোচনা আমি আনবো, একটা কোনো বিশেষ পার্ট আমি এবার আনবো। দ্বাদশ ভাব তো হয়ে গেল, এবার ধরুন একটা ভাবের মধ্যে যা যা বিচার সেগুলো তো অল্প 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 করে বলে গেছি, এবার সেই সব ভাবের মধ্যে থেকেই আমি একটা বিচার একটু বড় করে আলোচনায় আসবো। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, নমস্কার।